গুড আফটারনুন দেবব্রত, দীপান্বিতা, জয়দীপ সাহা, শম্ভু সিং মুরা, সবাইকে গুড আফটারনুন। সবাই চলে আসো অনলাইনে। সঞ্জু গুড আফটারনুন, অর্কমান্ত গুড আফটারনুন, সোহম পাল, মৌমিতা শিকদার, জয়দীপ। লেট মি স্টার্ট উইথ ইউ। জিডিবি ডিফ্লেটার আজকে লেখো দেখি, কারোর লেখার আগে দেখি। কালকে এটা পারোনি, আজকে মনে আছে কিনা দেখি তোমার। অর্পিতা মুখার্জি আজকে ফার্স্ট ক্লাস। এর আগে ক্লাসগুলো দেখে নাও, তবে আজকে তোমার ভালো লাগবে, মানে বুঝতে পারবে। দেবব্রত, তোমরা কি রেকর্ডিং দেখতে পাচ্ছ? দেবব্রত, যারা রেকর্ডিং দেখতে পাচ্ছ না, কাইন্ডলি রাইট টু support@writer247। অর্পিতা মুখার্জিকে বলছি। যারা রেকর্ডিং এর লিঙ্ক পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, তারা কাইন্ডলি এই মেল আইডিটাতে মেল করো। এই মেল আইডিতে মেল করো। ওকে, ফার্স্ট ক্লাস দেখছো দেখো, কিন্তু এর আগের ক্লাসগুলো সব ইন্টারলিঙ্কড আর কি, মানে এমনি আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি সবকটার সঙ্গে লিঙ্ক হয়েই যাবে। ওকে, মানে আমরা এক সময় কৃষিকাজ নিয়ে, এগ্রিকালচার এবং ইকোনমি নিয়ে পড়ছিলাম, সেখানে একটু জায়গা বাকি ছিল, গ্রিন রেভলিউশন। আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। আজকে 5 ইয়ার প্ল্যানিংগুলো পড়বো আমরা। তো আগের ক্লাসগুলো দেখলে ভালো হয়। ঠিক আছে, ক্লাস 3টে হয়েছে, 3টে হয়েছে সম্ভবত, 3টে বা 4টে। ওকে, দেখো এটা হলে তো একটু সমস্যা। যদি কেউ বলে যে আমাদের আজকেই ফার্স্ট ক্লাস দেখাচ্ছে, পুরোনো রেকর্ডিং তোমাদের নিয়ে, এটা তো হওয়া উচিত না। তোমরা একটু তাহলে জিজ্ঞেস করে নাও, একটু সাপোর্টে করে জিজ্ঞেস করে নাও যে স্যার বলছেন, কেননা আমি তো সেই অনুযায়ী পড়িয়েছি না। আমি আমি দেখো, আমি কাকে কাকের জন্য কার কার জন্য বলবো। আমি তোমার এখানে নাম জানি, তোমার নাম মনীষা, আর একজন বলছে অঙ্কিতা। এবার মনীষা অঙ্কিতা নামেও তো অন্য কেউ থাকতে পারে, তো সাপোর্ট তো আইডেন্টিফাই করতে পারবে না যদি আমি বলি। ওকে, আমি যদি বলি সাপোর্ট আমি কাকে মেনশন করছি, তাহলে সেটা আমি কোন মনীষা বা কোন অর্পিতা কর্মকার বা মুক্তা মুখার্জিকে বলছি সেটা সাপোর্ট ধরতে পারবে না। এবার তুমি যদি একে মেল না করে আমাকে মেল করো, আমি যদি ওর হয়ে তোমার হয়ে ওই মেলটা ফরওয়ার্ড করি, তাহলে সমস্যা হচ্ছে আগে আমার মেল থেকে মেল গেছে বলে একটা টিকিট ক্রিয়েট হবে, পরে সেটা বোঝা যাবে আচ্ছা এটা স্যারের মেল আইডি, এটা এখান থেকে আসলে টিকিট ক্রিয়েট করে লাভ নেই, স্টুডেন্টের থেকে করতে হবে, তাহলে এটাকে ডিম্যাপ করতে হবে, করে আবার তুমি আমাকে যে মেলটা করবে ইমেলটা, তার বেসিসে সেটা আবার নতুন একটা আইডি ক্রিয়েট করবে, তোমার রিজলিউশনটাই দেরি হবে। সো ডাইরেক্টলি এদেরকে মেল করো, ঠিক আছে? আগের ক্লাসগুলো করে নাও, তাহলে ভালো বুঝতে পারবে। তোমাদের ভালোর জন্যই বলছি যে এখন লাইভ লিঙ্ক পেয়েছো, দেখতে এসছো, ক্লাস দেখছো, দেখো। বাট আমার বিশ্বাস তুমি আগের প্রথম দুটো ক্লাস দেখলে তোমাদের ভালো হবে, তোমরা বুঝতে, তোমাদের বেটার হবে। তোমাদের আমি একটা মানে আমি পড়াচ্ছি, তো আমি একটা সিকোয়েন্সে পড়াচ্ছি, আমি এটা কিছু ভেবে পড়াচ্ছি যে এটার পর এটা পড়াবো, তোমাদের সেটা
ফ্রেমওয়ার্কে আসতে সুবিধা হবে। চলো আজকে এটা নিয়ে এখন সময় নষ্ট করছি না। যারা প্রথমে এসছো ক্লাস, ওয়েলকাম টু দ্য ক্লাস। দেখলে চাইলে দেখো, আগেরটা দেখতে চাইলে সেটা অ্যাবসলিউটলিও, তোমার যদি মনে হয় জাস্ট ক্লাস দেখবো দেখে নাও। তো আচ্ছা, প্রথমে এই ক্লাসে একটু আমি আমার ছাত্রদের একটু উৎপাত করি। তো এবার আগের দিনে যারা যারা ছিলে এরা তো নতুন নতুন এসছে, পুরোনো যারা ছিলে 3-4 দিন ধরে ক্লাস করছো তাদের তো আর ব্যাপার না। সো নাম ধরে ধরে কোশ্চেন আসবে। সো লেটস স্টার্ট উইথ লেখো লেখো, রেকর্ডিং থাকবে, রেকর্ডিং না থাকার কোনো ব্যাপার না। তো চলো, ঋতিকা, লিটন বলো, লিটন বলো, লিটন বলো তো দেখি যে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কখন হয়? ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কখন হয়? লিটন দাস, ঋতিকা প্রধান, লিটন দাস, ঋতিকা প্রধান। দীপা, সাইক্লিক আনএমপ্লয়মেন্ট কখন হয়? দীপা, কালকে ক্লাসে ছিলে তো এবার বলো সাইক্লিক আনএমপ্লয়মেন্ট কখন হয়? দীপা দে। এত লেখার উচিত না, সব তোমাদের কালকে একদিন পড়িয়ে দিয়েছি, অনেক গল্প করে করে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছি, সুতরাং তোমাদের এত লিখে লিখে। কোভিডের কারণ বলাটা কি অ্যান্সার? কোভিড পৃথিবীতে কবার এসেছিল? যখন কাজে মন্দা দেখা যায়, হ্যাঁ, যখন কোনো ইকোনমিক ক্রাইসিস, রিসেশন, মন্দা এগুলো আসে তখন এটা আসবে। আচ্ছা, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। দীপাই সব বলবে, বাকিরা কেউ বলবে না? জয়দীপ কোথায়? কোথায় বাবা জয়দীপ? তুমি জয়দীপ কোথায়? বলরাম সর্দার কোথায়? দীপান্বিতা কোথায়? স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট জিজ্ঞেস করছি। অর্পিতা, ফার্স্ট ক্লাস থেকে দেখো, ফার্স্ট ক্লাস থেকে দেখো, তোমাকে এখন এগুলো বোঝানোটা সম্ভব না। তুমি দেখো আমি কিভাবে পড়াচ্ছি, তুমি ফার্স্ট ক্লাস থেকে দেখো, তুমি বুঝতে পারবে। গুড। অঙ্কিতা চৌধুরী আছে? অঙ্কিতা চৌধুরী, মেয়েটা ক্লাসে ছিল 3 দিন পর পর, আজকে আছে? দেখো অ্যান্সার দিয়ে দাও। অর্পিতা, তোমাকে অলরেডি আমি বললাম তুমি আপাতত এখানে মেল করে রাখো, ঠিক আছে? দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে মোর দ্যান 100 লোকজন রয়েছে। আমি বারবার তোমার একই টাইপের কোশ্চেন, যেটা তোমার যা কোয়ারি আছে তার সলিউশন এটাই যে মেল করো, ফোন করার থেকে মেল করো। মেল করলে অটোমেটিক একটা টিকিট তৈরি হবে, যেটা অনুযায়ী ওদের রেজলিউশন করে দেবে। ওদের একটা টাইম লিমিট আছে রেজলিউশন করে দেওয়ার জন্য, সেটা ওরা করে দেবে। প্লিজ আন্ডারস্ট্যান্ড, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? চলো চলো এবার আসি আমাদের আজকের টপিকে। আজকে তোমাদের যেটা ইয়েটা রয়েছে, টপিকটা রয়েছে, দেখো দেখলেই দেখতে পাবে, সেটা হচ্ছে প্ল্যানিং ইন ইন্ডিয়া, মানে ইকোনমিক প্ল্যানিং, ঠিক আছে? এবার এর মধ্যে থেকে যদি কোশ্চেন জিজ্ঞেস করো স্যার কিরকম কোশ্চেন আসতে পারে, কোশ্চেন অনেক রকম আসতে পারে। ইকোনমিক প্ল্যান এখানে তো দেখতেই পাচ্ছ, এখানে এই সময়টা রয়েছে 1951 থেকেই আমাদের দেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। গল্পটা হচ্ছে এটাই, কোশ্চেন এখানে যে কোনো একটা প্ল্যান থেকেও তুলে দিতে পারে,
যেমন এই প্ল্যানটার নাম হচ্ছে হ্যারোড ডোমার মডেল, ঠিক আছে? চিন্তা করবে না, বাংলা ইংরেজি সব করা আছে। এবার বাংলা ইংরেজিতে কি দাঁড়াবে সেটা তোমার, যদি কিছু বাংলা ভুল থাকে, ট্রান্সলেশনে উলট পালট হয়, সেটা তোমাকে একটু বুঝে নিতে হবে, বাট মোরাললেস বাংলা ইংরেজি ঠিকঠাক করা আছে এখানে। তো এইখান থেকে শুধু মডেলের নামও দিতে পারে। আবার এর ছাড়াও আরো কিছু আছে পুরনো, যেটা স্বাধীনতার পূর্ববর্তী সময়, সর্বদয়া প্ল্যান, পিপুলস প্ল্যান, এরকম কিছু আছে। সেগুলোর প্রবক্তা কারা, কারা বলেছিলেন, এরকম টাইপেরও কোশ্চেন আসতে পারে। সেটা আমরা আজকে করাচ্ছি না। আজকে আমাদের স্বাধীনতার পরবর্তীকালে স্বাধীন দেশে কি কি প্ল্যান হয়েছে সেগুলো নিয়ে চলছে। তো প্রথম কথা, হোয়াট ইজ প্ল্যানিং? প্ল্যানিং করা হয় কেন? তার মেন বক্তব্য হচ্ছে যে টাকা তো রয়েছে, খরচটা কোন দিকে হবে। এখানে দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট। এই জিনিসটা একটু কি কনসেপ্ট একটু বুঝে নিই, তারপরে আমরা এগুলোতে আসছি। দেখো, গ্রোথ আর ডেভেলপমেন্টের মানেটা কিন্তু আলাদা। আজকে ধরো এখানে কেউ আছে যে স্টুডেন্ট, যে আজকে প্রাইভেটে টিউটরের চাকরি করে, মানে প্রাইভেটে স্টুডেন্ট পড়ায়, টিউশনি পড়ায়, যেটাকে আমরা বলি টিউটর হয়ে কাজ করছে। কথার কথা, সে 5টা স্টুডেন্ট পড়ায়, 1000 টাকা করে মায়না পায়। তা তার ইনকাম হচ্ছে 5000 টাকা। কিছু বছর পরে সে, এই বছর বা পরের বছরের মধ্যে সে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল ক্র্যাক করে তার মায়না হয়ে গেল কথার কথা 65,000। খুব একটা অস্বাভাবিক কিছু না, 60,000 মায়না সে পেতেই পারে। নাজমুল লস্কর এবং সবাইকে বলছি, আমার ক্লাস চলাকালীন 2-3 দিন বুঝিয়েছি, ঠিক আছে? আগের দিনের ক্লাস হয়েছে কি হয়নি এগুলোর জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে এমন তো নয়। দিস ইজ লাস্ট টাইম, আমি বলছি এবার লাস্ট টাইম। আমার ধৈর্যের সীমার একদম অতিক্রান্ত হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি কিন্তু দেখবো না কি কথা হয়েছিল, আমি দেখতে যাব না কি ইম্পর্টেন্ট কথা ছিল কি ছিল না। হ্যাঁ, নাম্বারও দেখতে যাবো না, আমি শুধু দেখবো নাজমুল লস্কর বা সৃজা ঘোষ। সেখানে 1 জন থাকুক 100 জন থাকুক, আমি কিন্তু ধরে ব্লক করিয়ে দেবো, অ্যাক্সেসই করতে দেবো না, ঠিক আছে? আমি এটা নিয়ে অলরেডি 3 দিন ক্লাস হ্যাম্পার হয়েছে। একটা ক্লাসের জন্য আমাকে আলাদা করে ক্লাসটা এতটা হ্যাম্পার হয়েছে, ওটাকে আমার আবার নিতে হয়েছে। আমাকে ওখানকার শিডিউলের এতগুলো লোকের সবকটা ফ্যাকাল্টি শিডিউলের সেখানে হ্যাম্পার হতে হচ্ছে। এতক্ষণ অবধি আমি সহ্য করছি, কিন্তু ঠিক আছে, ধৈর্যের সীমার ঠিক শেষ সীমায় দাঁড়িয়ে আছি। ডোন্ট প্রেস ইউর লাক। তোমরা বাই নাও যারা ক্লাস করেছো, ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। আমি অনেকটা বেশি বুঝিয়ে অনেকটা গল্পের মাধ্যমে অনেক ইজি করে বোঝানোর চেষ্টা করি। সো তোমার সঙ্গে আমার কথা হবে, এটা বুঝতে পারছি না ওটা বুঝতে পারছি না, এরকম টাইপের কথা হবে। ফালতু কথাবার্তা বলতে এসো না। অনেকবার বোঝাচ্ছি, ধৈর্য কিন্তু শেষ পর্যায়ে। এরপরে কিন্তু কান্নাকাটি করবে না যে স্যার আমি তো কিছু করিনি, আমি তো কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম, আমি তো এরকম বলিনি, হ্যান করিনি ত্যান করিনি, ধরে ব্লক করে দেবো। কি মাইন্ডসেটে করেছো আমি দেখতে যাব না। সো প্লিজ, তো ধরে নাও এইখান থেকে একজনের অর্থনৈতিক উন্নতি হলো। দিস ইজ কি? দিস ইজ হচ্ছে গ্রোথ, মায়না বৃদ্ধি পেল। কিন্তু মায়না বৃদ্ধি পাওয়া আর ইকোনমিক ডেভেলপমেন্ট এক নয়। ইকোনমিক ডেভেলপমেন্ট কখন হবে? সে 5,000 টাকা দিয়ে যখন ইনকাম করছিল, তার মধ্যে নিজের জন্য মোবাইলের ফোনের রিচার্জ করছিল, মায়ের জন্য কিছু একটা শাড়ি কিনছিল। এখানে কি হবে? এখানে সে নিজের বাড়ির ইএমআই দিতে পারবে, হোম লোন ইএমআই, এখানে সে সেভিংস করতে পারবে, ঠিক আছে? তো অনেকগুলো জিনিস একসঙ্গে পাল্টে যাবে। তো এত বড় বড় কথা বলার মানেটা কি? আমাদের কাছে এসব জেনে লাভটা কি হবে? লাভটা হচ্ছে এটা, এখন তোমরা বুঝতে পারবে কেন আমি ফার্স্ট ক্লাসে জিডিপি এই ফার্স্টের দিকে ওগুলো পড়িয়ে এসেছি, যাতে এখন এইভাবে পড়াতে পারি। সো গ্রোথ মানে আমরা কি বলি যে গ্রোথ মানে আপওয়ার্ড কার্ভটা হবে। এটা কি হবে? জিডিপির হবে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের, বা যদি অন্য প্যারামিটারস আমরা নিই, গ্রস ন্যাশনাল প্রোডাক্টের হবে। বাট ইজ ইট আওয়ার অনলি টার্গেট? এই শুধু মায়না জিডিপি যত পণ্য বা পরিষেবা তৈরি হচ্ছে সেটার সংখ্যাটা বৃদ্ধি করা,
কিন্তু সেটা তো আমাদের দেশের ইকোনমির সঙ্গে যায় না। বিকজ কেন? কারণ আমাদের দেশের ইকোনমিটা কি? আমাদের দেশে হচ্ছে মিক্সড ইকোনমি, এবং আমাদের আউটলুকটা কি? যে আমরা চাই হচ্ছে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট চাই। ঠিক আছে, তো আমাদের টার্গেটটা হচ্ছে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করা। শুধু টাকা 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 ইনকাম হলো সেটা নয়, শুধু বড় ব্যবসায়ীদেরই ইনকাম হলো সেটা নয়। ঠিক আছে, এইগুলোর প্রতিটা পার্ট তোমরা এখন ধীরে ধীরে বুঝতে পারবে। এবার এই পার্ট থেকেই, ঠিক আছে, এখানে একটা লেকচার রয়েছে, তোমাদের বাকি যে লেকচারগুলো যখন হবে সেখানেও যখন পড়বো, উই উইল রেফার টু দিস পার্ট অল দ্য টাইম। সোশিও মানে সোশ্যাল, মানে সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট, এটাকে বোঝাতে চাইছে। সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট মানে সামাজিক অর্থনৈতিক উন্নতি। মানে সহজ বাক্যে একটা লোক যদি আজকে চাকরি প্রার্থী, আমি বেকার কথাটা বলাটা পছন্দ করি না, কারণ ইটস এ ভেরি নেগেটিভ টার্ম। তো চাকরিহীন, জবলেস বলার থেকে জব সিকার বলাটা তোমাদের জন্য মোর ইম্পর্টেন্ট এবং মোর অ্যাকিউরেট। সো জাস্ট কনসিডার যে যদি এখানে কেউ থাকে যে চাকরি প্রার্থী, যে পড়ছে রেলের জন্য বা কোনো এক্সামের জন্য যে পড়ছে, সে আজকে চাকরি প্রার্থী। ঠিক, যখন কিছু চাকরিটা পেয়ে যাবে তখন সে চাকরিজীবী। এবার প্রথম কথা, একটা সামাজিক ডাইরেক্ট তোমরা চেঞ্জ নিজেরাই ফিল করবে যে এতদিন সেই ছেলেটা বা ওই দাদাটা বা ওই ভাইটা ব্যাংকের জন্য, রেলের জন্য পড়ছিল, এখন চাকরি পেয়ে গেছে, একটা সামাজিক স্ট্যাটাসের উন্নতি। অবভিয়াসলি 5,000 থেকে 62,000 ইকোনমিক উন্নতি তো আছেই, তো এটাও আমাদের টার্গেট। যাই হোক, এবার 5 ইয়ার প্ল্যানটা আমি কি বলতে চাইছি। আজকে যেটা করব, 5 ইয়ার প্ল্যানের মধ্যে আমরা যেটুকুনি পড়বো, একটু হিস্ট্রি পড়বো, একটু গল্প পড়বো। ঠিক আছে, হিস্ট্রি অফ 5 ইয়ার প্ল্যান পড়বো, একটুখানি কি হয়েছিল, কখন কি হয়েছিল, হ্যাঁ তেনা এইরকম ভাবে পড়বো। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, সেগুলোও বলে দেবো। কিন্তু বাকি সময় আমরা কি কি করতে করতে যাব, বাকি সময় যখন আমরা ইন্ডাস্ট্রি পড়বো, ইন্ডাস্ট্রি কোথায় কি আছে সেটা যখন পড়বো, তখন আমরা রেফার করব কখন কোন ইন্ডাস্ট্রির পিছনে আমরা খেটেছে, কখন কি প্ল্যানিং হয়েছে, সেইগুলোকে কন্টিনিউ রেফার করতে 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 আমরা যাব। ঠিক আছে, এইভাবে আমরা পড়বো। তো তোমাদের কাছে বই আছে, বইতে যে মেটেরিয়াল দেওয়া আছে সেটা হয়তো আর একটু বেশি ভালো, একটু বেশি ইলাবোরেটলি বলা আছে। আমি যেটা মেটেরিয়াল আজকে দিয়েছি খুব আউটলাইন ভিউতে দিয়েছি, কারণ এটাই শেষ না, এরপরে যখন আনবো, মানে এখান থেকে এরপরের থেকে যে টপিকগুলো যেগুলো যখন আসবে, তখন এখানে যেটুকুনি বাকি থাকছে সেটা ওখানে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো মেটেরিয়ালে কিছু কম থাকলে মনে হতে পারে, চাইলেই বেশি করে দেওয়া যায়, বাট আমি ইচ্ছে করে কম করে দিয়েছি যাতে পরে যখন সেটা তো রেফার হবেই। তো চলো আপাতত আসি এটা বোঝাতে যে 5 ইয়ার প্ল্যানগুলোতে কি হয়েছিল। তো প্রথম 5 ইয়ার প্ল্যানের মডেলটার নাম হচ্ছে হ্যারোড ডোমার মডেল। সালটা দেখতে পাচ্ছ, 1951 থেকে 1956। তোমরা পলিটি যখন পড়েছো তখন নিশ্চয়ই জানো যে প্রায় 26শে নভেম্বর এই 1950 অব্দি আমাদের মোটামুটি সংবিধান লাগু করতে করতে চলে গেল, রিপাবলিক অফ ইন্ডিয়া হতে সময় লেগে গেল। এইবার এলো আমাদের দেশ তো রেডি হয়ে গেছে, গণতন্ত্র রেডি হয়ে গেছে, এবার আমাদের দেশে প্ল্যানিং চলতে হবে। মানে দেশের যে রেভিনিউ আছে, দেশের কাছে যে টাকা আছে, সেটা এমনভাবে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে ওই সোশিও ইকোনমিক গোল, তো সেটা যেন চলতে পারে। এবার এই সময়টা কি হচ্ছে, ইতিহাসে এই সময়টা কি হচ্ছে, এই সময়টা হুবহু করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে লোক এসেছে, সবাই সেটেল করতে পারেনি। কেউ বাস্কো ব্যাটরা নিয়ে এসছে। সে সময়কার দিনে যদি সিনেমা দেখে থাকো বা বাড়িতে যদি গুরুজন থেকে থাকে, যাদের সঙ্গে কথা বলার সৌভাগ্য যদি তোমার হয়ে থাকে, যারা ডাইরেক্ট ওই সময়কার হয়তো এখন বেঁচে নেই, হয়তো তাদের সন্তান সন্ততিরা তোমাদের মা বাবা হিসেবে যদি তোমাদেরকে বলে থাকেন, তাহলে শুনবে যে অবস্থা খুবই খারাপ ছিল, খুবই মানে খুবই খারাপ। মানুষের কাছে টাকা নেই, খাওয়ার পয়সা নেই, খাবার নেই, মেন কথা হচ্ছে খাবার নেই। তো দেশ হিসেবে কি কর্তব্য, দেশ তখন কি প্রথমে কি ভাববে যে আগে ভাই কৃষি হোক, আগে মানুষ খেয়ে পড়ে বাঁচুক। সবে দেশ স্বাধীন হয়েছে, মানুষ আগে খেতেই পারছে না, তো আমরা কি মানে চলবো কি করে, তাই না? তো এই জন্য এই সময় আমাদের লিডারশিপ কে ছিল তোমরা সবাই নিশ্চয়ই জানো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুজি ছিলেন। তিনি বললেন ঠিক আছে, এখানে কি হবে
আমাদের ফোকাস কিসে থাকবে? এগ্রিকালচারে থাকবে, সেচ ব্যবস্থায় থাকবে এবং ফুড সিকিউরিটিতে থাকবে। এগ্রিকালচারটা বুঝলাম, ইরিগেশন মানে হচ্ছে সেচ, কৃষি সেচ। সেচ কেন বলা হয়, সেচ ইম্পর্টেন্ট কেন? কারণ ব্যাপক বন্যা হতো আমাদের এখানে, ব্যাপক, শুধু আমাদের এখানে না, সারা ভারতবর্ষেই হতো তখন। এখন যেগুলো শুনেছো না, এখন শোনো ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, বা এখানকার বাঁধ, ওখানকার ড্যাম, এই যে শোনো, তখন এত কিছু ছিল না। ওকে, তো এইসবগুলো হয়েছে। এছাড়াও আরো অ্যাডিশনাল কিছু হয়েছে, সেটা আমি তোমাদের এখানে রাখিনি। তোমরা চাইলে এই পার্টটুকু, যেটা আমি এখন এই বোর্ডে লিখছি, সেটা তুমি লিখে নিতে পারো, চাইলে এটা নোট করতে পারো। ওকে, তো প্রথম কথা তো জেনে ফেললে, কৃষি সেচ ব্যবস্থা এটা হয়েছে। সেকেন্ডলি হচ্ছে, কি হয়েছে, 5খানা আইআইটি তৈরি করা হয়েছিল। আইআইটি মানে সবাই জানো আশা করি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তোমাদের বইতে যদি থাকে, যদি দরকার না হয়, কপি করার দরকার নেই, যদি মনে হয় না নেই এটা বইতে, করে ফেলি, ঠিক আছে। আর কি হয়েছিল? আর কি হয়েছিল? ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার হয়েছিল, ঠিক আছে, বোঝা গেল। এই মধ্যে, এইটুকুনির মধ্যে অর্পিতা, তোমার কোনো সমস্যা ক্লাস নিয়ে যা জিজ্ঞেস করো তুমি সাপোর্টে গিয়ে জিজ্ঞেস করো। ক্লাসে যদি থাকার হয়, ক্লাস নিয়ে যদি পড়তে হয়, পড়াশোনা শোনো, নইলে বেরিয়ে যাও, ঠিক আছে। ক্লাসে যদি ক্লাস করার থাকে, ক্লাস করো। যদি তোমার আগের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকে, সাপোর্টে জিজ্ঞেস করো। যদি ক্লাস করতে না হয়, বেরিয়ে যাও। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইউজিসি। তোমরা শোনো না, তোমরা তো যখন পড়াশোনা করেছো শুনেছো না যে ইউজিসি অ্যাফিলিয়েটেড, সেই ইউজিসি। হয়ে গেছে, এগোই, পরেরটা বলি, পরেরটা বলবো। ডান, বোঝা হয়ে গেছে। পরেরটাই যাই আমরা, চলো। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা হয়েছিল একজন বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান মানে তোমরা নিশ্চয়ই জানো, আচ্ছা। অঙ্কিত, এটা আমি ক্লাসে বলিনি, এটা কি ক্লাসে বলিনি? তো এখন যেটা পড়াচ্ছি সেটার থেকে তোমার ড্রাইভারটা কেন করতে হচ্ছে? যেখানেই মডেলের নাম থাকবে, যার নামেই যে করেছে তার নামেই মডেলের নাম থাকবে, ঠিক আছে। তো প্রথমে একটা অবভিয়াসলি হ্যারল্ড ডোমার,
দুজনেই ছিল। সেকেন্ডেরটার থেকে করেছিল হচ্ছে পিসি মহলনবিশ, প্রশান্ত চন্দ্র মহলনবিশ। ইনার নামে কলকাতাতে একটি কলেজও আছে, যদি তোমরা কলকাতায় থেকে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানবে। ইনার নামে একটি কলকাতায় কলেজও আছে, পিসি মহলনবিশ। ইনি কি নিয়ে পড়াশোনা করেছিলেন বা কি নিয়ে কাজকর্ম করতেন, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা সংখ্যাতত্ত্ব। তো ইনি যেটা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে 51 থেকে 56 আমরা কি নিয়ে খাটলাম, কৃষি 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 করলাম, ঠিক আছে, এগ্রিকালচার করলাম যাতে মানুষ খেতে পারে, সব বুঝলাম। কিন্তু এবার আর সেটা না, এবার হচ্ছে আমাদের র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা দরকার, র্যাপিড ইন্ডাস্ট্রি করা দরকার। কারণ কারণ যদি তোমাকে এটা কারণ ওয়াইজ বুঝতে হয়, কেন কি মানুষজন খেয়েছে, খেয়ে পরে থাকতে পেরেছে, নাও এই থাকাটা শুধুমাত্র কৃষকরাই যদি কাজ পায়, বাকি পপুলেশন যদি বসে খায় তাহলে তো চলবে না। যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় তবেই গিয়ে আমাদের ম্যাক্সিমাম লোককে চাকরি দিতে পারা যাবে, ম্যাক্সিমাম লোক চাকরি পেতে পারলে তারা ইনকাম করতে পারবে, তাহলে জিডিপিটা গ্রোথ হবে। বেসিক নিডস হচ্ছিল খাওয়াটা, এই প্ল্যানগুলো করে খাওয়ারের অন্নসংস্থানটা হয়েছিল। এবার দরকার কি, যেটা উনি বুঝিয়েছিলেন বা বুঝেছিলেন, যে এবার যদি আমরা ইন্ডাস্ট্রিটা না করি তাহলে লোকগুলো কাজ করে কোথায়, তাই না? খুব সিম্পল, এমপ্লয়মেন্ট বাড়ানোর দরকার, প্লাস দেশের জন্য দরকার। তো র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে কি কি হলো, এটা হয়তো তোমাদের এইখানে নেই, যদি চাও আমি পরে লিখে দেবো। কি কি হয়েছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে, লিখে রাখো। প্রথমেই লিখবে সেটা হচ্ছে কি হয়েছিল, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ তৈরি হয়েছিল। আর কি হয়েছিল, আর কি হয়েছিল, আর কি হয়েছিল কেউ বলতে পারবে? আর হয়েছিল 3টে বিখ্যাত স্টিল প্ল্যান্ট। রাউরকেল্লা, এখানে কি হয়েছিল, স্টিল প্ল্যান্টস হয়েছিল। বলো, তাহলে বুঝতেই পারলে। আরো একটা জিনিস বলতে পারো, সেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট হয়েছিল। এবার এগুলো নিয়ে আমরা ডিটেলসে আরো পড়বো, যখন আসবে তখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা পড়বো ডিটেলসে, অবভিয়াসলি পড়ে নেবো, কোনো চিন্তা নেই। আপাতত এই পয়েন্টগুলো খালি মনে রাখো, ঠিক আছে? এইটা নোটে নেই, এটা লিখে রাখো। অ্যাটমিক এনার্জি কমিশন, তোমরা একজনের নাম শুনেছো, এক বিখ্যাত বিজ্ঞানী, সেটা হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাবা।
বা এই অর্গানাইজেশনটার নাম শুনেছো? ভাবা অ্যাটমিক সেন্টার, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। ভূমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতবর্ষের অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারপারসন, এবং তারা সেই সময় ডিউরিং দিস পিরিয়ড অফ টাইম অ্যাটমিক রিসার্চ নিয়ে চিন্তা ভাবনা করছিলেন। ওকে, যখন পড়াবো পাওয়ার প্ল্যান্ট, তাপবিদ্যুৎ, এনার্জি নিয়ে যেদিনকে পড়াবো সেদিনকে এগুলো ডিসকাস করতে করতে যাব। ওকে, এখন অবধি কোনো ডাউট? এখন অবধি কোনো ডাউট? এখন অবধি কোনো ডাউট, কোনো কিছু? আশা করি থাকা উচিত না। এখানে শুধু এক লাইনে লেখা আছে, আমি ডিটেলসে বলে রাখলাম, ঠিক আছে? চলো এর পরেরটা আসছি। এরপর হচ্ছে আমাদের গ্যাটগিল ফর্মুলা বা গ্যাটগিল যোজনা, ঠিক আছে? এইখানে তোমাকে কটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে সালটা দেখো, প্রথম 5 বছর এগ্রিকালচার করে নিয়েছি, তারপরে 5 বছর আমাদের ফোকাস ছিল কোথায়? স্টিল প্ল্যান্ট বানানো, ড্যামস বানানো, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বানানো, এইসব দিয়ে আমাদের ইয়ে ছিল। এবার নর্মাল মাথায় কি আমরা ভাববো যে চলো এবার আমাদের একটুখানি কৃষিও হয়েছে, আমাদের সাকসেসফুল হয়েছি, আমরা ইন্ডাস্ট্রিতেও সাকসেসফুল হয়েছি, তাহলে আমরা এটাকেই রিপিট করি, এগ্রিকালচারকে এগিয়ে নিয়ে যাই, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে আরো স্ট্রেনথেন করি, এসব আমরা ভাববো। তো সেটাই ভেবেছিল এই লোকগুলো। গ্যাটগিল যিনি ছিলেন, এনার বেসিক্যালি নাম ছিল হচ্ছে জন গ্যাটগিল, আর এই মডেলটা দিয়েছিল দুজন। এখানেই লিখে রাখি, তোমাদের বুঝতে সুবিধা হবে, এটাও লিখে রাখো। জন গ্যাটগিল অ্যান্ড কেউ বলতে পারবে? এখানে একজন বাঙালির নাম ছিল, কেউ বলতে পারবে? এখানে একজন বাঙালিরও নাম ছিল, কেউ বলতে পারবে? এনিওয়ান? দেখি। কেউ বলতে পারবে? হ্যাঁ, অমর্ত্য সেন না রে বাবা, অমর্ত্য সেন কোথায়? 1961। অমর্ত্য সেন কবে? খুব রিসেন্ট, 2000-এর পরে উনি নোবেল ফোবেল পেলেন। আচ্ছা, তো এই সাল সময়কালটা হচ্ছে 1961 থেকে 1966, ঠিক আছে? এবার এখান থেকে বলা হলো কি করব আমরা, ফুড গ্রেনস আরো প্রোডাকশন করব, সেলফ রিলায়েন্ট হব, আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা আরো ফোকাস করব, অনেক কিছু বলা হলো, কিন্তু হলো না কিছুই। কেন? কারণ এই যে 62 সালে চায়না অ্যাগ্রেসিভ হলো, মানে আমাদের পরপর হয়েছিল, যেটা আমাদের, তোমরা আমাদের ভারতবর্ষের ম্যাপটা যেটা জানো, চায়না কোন জায়গায় অ্যাটাক করেছিল জানো? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে চায়না কোন জায়গায় অ্যাটাক করেছিল ভারতবর্ষের? চায়না অ্যাটাক করেছিল কোন জায়গায়? চায়না ভারতবর্ষের এই যে পার্টটা, এটাকে এখন বলে আকসাই চীন। আকসাই চীন এই পার্টটাতে করেছিল, ঠিক আছে? এটা করেছিল ওরা 1962, ইন্দো চায়না ওয়ার। তারপরে হয় 1965, ভারতবর্ষের প্রথম কুসন্তান পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল। বুঝা গেল? চলো
তাহলে এই যে সময়কাল পুরো 5টা বছরের মধ্যে দেশ মোটামুটি যুদ্ধ নিয়ে ভাজা ভাজা হয়ে গেল, ঠিক আছে, যুদ্ধ নিয়ে ভাজা ভাজা হয়ে গেল। এছাড়াও ছিল হচ্ছে মানে সিভিয়ার খরা, এই যেখানে এটাও লিখে রেখেছি, সিভিয়ার ড্রটস ছিল। ড্রটস মানে হচ্ছে খরা, ঠিক আছে। তো জল কম, তাই জন্য হয়েছে ফসল কম। সালগুলো এই তো লেখা আছে তো, 62, 65, 62 আর 65 দেখে নাও, লেখা আছে দীপা। তো এই সময়ের মধ্যে হতে পারে না, দেশ চলতে পারে না। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে এরপরে আর আমরা কোনো প্ল্যান ট্যানে যাবো না, কেননা দেশের অবস্থা এত ভালো নেই যে 5 বছরের জন্য প্ল্যান চলতে পারবে। তাই জন্য 5 বছরের কোনো প্ল্যান হবে না। কি হবে? সেটার জন্য 5 বছর প্ল্যান হবে না, আমরা প্ল্যান হলিডে করব। মানে একসঙ্গে 5 বছরের কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে না, কিন্তু প্রতি বছর বছর আমরা প্ল্যান আনবো, ঠিক আছে, প্রতি বছর বছর আমরা প্ল্যান আনবো। এইটা হলো ঠিক করা হলো। তো এবার কি হলো এটা ঠিক করে? এইটা ঠিক করে হলো যে এই যে এবার দেখো সালটা পড়ে গেছে কোন সালটায়, এবার দেখো প্ল্যান হলিডের মধ্যে 1966, 69, 66-এ কি হয়েছিল মনে করতে পারছো কেউ? এইরকম সময়টায় কেউ মনে করতে পারছো? 66, 69-এ কেউ মনে করতে পারছো? একটু কালেক্ট করতে চাইছি তোমাদের থেকে। সুকুমার চক্রবর্তীর কি হলো আবার? সুকুমার চক্রবর্তী তো হয়ে গেছে আগের প্ল্যানটাতে। 66, 69-এ মনে পড়ছে? 69-এ কি হয়েছিল মনে পড়ছে? কেউ একটু বলে দেখাও, দেখি কেউ পারো কিনা। আর কেউ আর কেউ আর কেউ আর কেউ আর কেউ একটু চেষ্টা করে দেখো। ওকে, আর ভেরি গুড অঙ্কিত কর্মকার, ভেরি গুড, গ্রিন রেভলিউশন হয়েছিল। বেসিক্যালি ভারতবর্ষে তখন অবস্থা এতটাই খারাপ যে লোকজন বুঝতে পারছে যে সেলফ রিলায়েন্ট হওয়ার কথা আমরা আগের প্ল্যানে ভাবছিলাম। এই যে মানে সেলফ রিলায়েন্ট খাদ্যশস্যের স্বনির্ভর আমরা আগের প্ল্যানের সময় ভাবছিলাম, সেই প্ল্যান তো হয়েছে চোপাট। কারণ দুখানা যুদ্ধ, খরা সব নিয়ে দেশে তখন টেকনোলজিক্যাল অতখানি উন্নতি নেই, দেশ আজকের মতো ততখানি স্ট্রং নয়। কিন্তু এই সময় তো দাঁড় করাতে হবে, তাহলে 5 বছর প্ল্যান করারও পয়সা নেই। প্ল্যান হলিডে বলে দিয়ে অ্যানুয়াল প্ল্যান করছি, বার্ষিক পরিকল্পনা আনছি আমরা। তাহলে বার্ষিক পরিকল্পনা আনতে গেলে সবার আগে আমাদের কিসে ফোকাস করা দরকার? আগে খাদ্যশস্যের প্রায়োরিটিটা মেটানো উচিত। তাই জন্য এলো গ্রিন রেভলিউশন। এবার বলতো গ্রিন রেভলিউশনের জনক কে ভারতবর্ষে? ভারতবর্ষে গ্রিন রেভলিউশনের জনক কে বলতে পারবে? ভারতবর্ষে গ্রিন রেভলিউশনের জনক কে? নরমান বোরগ্লো হচ্ছে ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফর ইন্ডিয়া ইট ইজ MS স্বামীনাথন। উৎসব কর, নরমান বোরগ্লো যেটা তুমি বলছো সেটা কারেক্ট যদি তোমায় জিজ্ঞেস করে হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বাট যদি ফর ইন্ডিয়া জিজ্ঞেস করা হয় 1966 সালে কে করেছিল, সেটা হচ্ছে MS স্বামীনাথন। এগুলো কিন্তু আসার মতো কোশ্চেন, এইগুলোই কিন্তু আসার মতো কোশ্চেন, ঠিক আছে। যেমন একটু রিপিট করে দিই যে প্ল্যান হলিডে কোন সময়কাল, এটা আসার মতো কোশ্চেন। গ্রিন রেভলিউশনের জনক ভারতবর্ষে কে, আসার মতো কোশ্চেন। গ্যাডগিল যোজনা কোন সময়কার প্ল্যানকে বলা হয়, আসার মতো কোশ্চেন। সেকেন্ড যোজনা বা 5 ইয়ার প্ল্যানের কি মডেলের উপর বেস্ট, মহলনবিশ মডেল, এটা আসার মতো কোশ্চেন। ফার্স্ট খানা হ্যারল্ড ডোমার মডেল, আসার মতো কোশ্চেন। আমি আবারও বলছি, সবাইকে বলছি, বারবার করে ক্লাসে এসে এই মানে
এই এক কথাটা বলবে না যে রেকর্ডিং দেখতে পাচ্ছি না, রেকর্ডিং দেখতে পাচ্ছ না, এটা টেকনিক্যাল ইস্যু, উই আর সরি ফর দ্যাট। কিন্তু এটা ক্লাসের সময়, তুমি এই জিনিসটা এখানে না করে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম হিয়ার, রাইট টু সাপোর্ট টিম, দে উইল হেল্প ইউ। ওকে, মাঝে মাঝে তো আমার মনে হয় তোমরা একটা শ্রেণীর স্টুডেন্ট আছে যারা ক্লাস করতে আসো না, শুধুমাত্র ক্লাসটাকে ডিস্টার্ব করতে আসো। তুমি যদি এখানে ক্লাসে এখন নতুনই বা হও, প্রত্যুষ প্রামাণিক, তোমার এখন ক্লাস চলছে, ক্লাসটা দেখার মধ্যে ভাল লাগছে না, তোমার এখন রেকর্ডিং দেখতে পাচ্ছি না, সেটা ইস্যু। ওয়াই কান্ট ইউ ইউজ ইউর ব্রেন? যে ঠিক আছে, আমি রেকর্ডিং দেখতে পাচ্ছি না, আপাতত ক্লাসটা দেখতে পাচ্ছি, এইটুকুনি তো পয়সা তো এটার জন্য দিয়েছি, এটুকুনি দেখে নিই, তারপরে সাপোর্ট স্যারটাকে বিরক্ত করবো। মানে মানে ওয়ারাজ আমি এখানে শুরুতে 10 মিনিট এটা নিয়েই কথা বললাম। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আর কি কি হয়েছে 69-এ? আর কি হয়েছে কেউ বলতে পারবে? 66-এ তো বললাম গ্রিন রেভলিউশন। এই করে করে ক্লাসের মধ্যে পুরো তালটা কাটে এরা, মানে পুরোপুরি ক্লাসটাকে হ্যাম্পার করে এরা। এনিওয়ে, এছাড়া আর কি হয়েছে বলতে পারবে 69-এ? 69-এ তোমরা চাইলে দেখতে পারো, ব্যাংকের স্টুডেন্ট হলে অবভিয়াসলি জানতে পারতে, 14খানা ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। 14খানা ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। ওকে, 14খানা ব্যাংকে ন্যাশনালাইজেশন করা হয়েছিল। ফার্স্ট ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল এই সময়টাতে। আর কি হয়েছিল? আর কি হয়েছিল? ল্যান্ডমার্ক একটা অ্যাচিভমেন্ট ছিল। ল্যান্ডমার্ক একটা অ্যাচিভমেন্ট ছিল। সাপোর্টে তুমি রিপ্লাই করবে কেন? সাপোর্টে তুমি মেল করো না। আমি সাপোর্ট টিমকে, আপনি নিজে সাপোর্ট টিমকে মেল করুন। and if you are in the new in the class, I have been already মানে কতক্ষণ 40 minutes down the line we have taken the class. In the beginning itself we have wasted 10 minutes on this topic. Why are you coming on the 48th minute and talking on the same topic? You are unable to watch the class. In the beginning itself I have mentioned. Anyway, চলে আসো। চলো এবার আসছি আমরা এর পরেরটাতে, 4th 5-year প্ল্যান। প্ল্যান হলিডে হলো, এবার আসছি আমরা 4th 5-year প্ল্যানে। 69 থেকে 1974, গ্রোথ উইথ স্টেবিলিটি, এটা ছিল আমাদের গল্প। অবভিয়াসলি 69-এ ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস হয়ে গেছে। এই সময় গ্রিন রেভলিউশনের ফসল আসা শুরু হয়ে গেছে আমাদের, কেননা 66 থেকে শুরু করেছে, এই সময় এসে গেছে। আচ্ছা, এই সময় এই ডকুমেন্টটাতে এটা নেই, আমি পারলে অ্যাড করে দেবো পরে, বা এগ্রিকালচারের ডকুমেন্ট অ্যাড করে দেবো, কোন প্রোডাক্টের সঙ্গে কি রেভলিউশন জড়িত, এটা তোমাদেরকে লিখে দেবো, এটা ডাইরেক্ট আসতে পারে। ওকে, হ্যাঁ তুমি ডিস্টার্বই করলে ব্যাস প্রত্যুষ, তুমি ডিস্টার্বই করলে এবং ডিস্টার্বই করছো। যদি তুমি রেকর্ডিং দেখতে নাও পেরে থাকো, তুমি যদি ক্লাসটা শুরু থেকে দেখে থাকো, শুরু থেকেই অলরেডি বলা হয়েছে, আমি পড়াচ্ছি এক জিনিস, যদি তোমার এটাই ইস্যু থাকে তুমি শুরুতেই বলতে পারতে। তুমি 40 মিনিট পরে এসে বলছো কেন আমি অ্যাপে দেখতে পাচ্ছি না? শুরুতে তো একই কথা বললাম। তা তুমি ডিস্টারবেন্স, মানে ক্লাসের টপিকের বাইরে তোমার তোমার অ্যাপ দেখা যাচ্ছে না, সেটা নিয়ে তুমি জিজ্ঞেস করলে সেটা ক্লাস ডিস্টার্ব ছাড়া কি হচ্ছে? ক্লাসের প্রবলেম, অ্যাপের প্রবলেম অনেকের হচ্ছে, সবাইকেই বলা হচ্ছে সাপোর্টে যেতে। সাপোর্টই ডেডিকেটেড টিম যারা এটা ইয়ে করবে, সলভ করবে। আমি যদি তোমাদের প্রত্যেকের এটাই করতে থাকি এভরি টাইম, তাহলে আমি পড়াবোটা কখন? সিরিয়াল অনুযায়ী খোঁজো কি খোঁজো,
তোমাদের অ্যাপে ক্লাস দেখিয়ে দেয়, এটুকুনি আমি জানি, তোমাদের অ্যাপে ক্লাস দেখিয়ে দেয়, এই ক্লাস রেকর্ডিং হয়ে গেলে সঙ্গে সঙ্গে ভিজিবল হয়ে যায়। তোমাদের মধ্যে একটা শ্রেণী আমি 3-4 দিন দেখলাম, এই ব্যাচটা স্পেসিফিক্যালি 3-4টে একটা শ্রেণীর স্টুডেন্টই থাকে যারা কোনোদিন, আমার মনে হয় না কোনোদিন কোনো ক্লাস করে। হ্যাঁ, তারা এসে জেনারেলি এসে শুধু রেকর্ডিং, স্যার পিডিএফ কোথায় পাবো, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে, পিডিএফ কোথায় পাবো? তো ব্যাচ নিয়েছো তুমি, জানো না দিনে পিডিএফ কোথায় পাবো? আমি বুঝলাম তুমি জেনুইন প্রবলেম ফেস করছো, এবং ইন জেনারেল তুমি রেকর্ডিং ভিডিও দেখো, তুমি দেখতে পাওনি, দ্যাটস আই এম ভেরি সরি ফর দ্যাট। দুঃখিত আমাদের সার্ভিস তোমাকে ঠিকঠাকভাবে সার্ভিস পাচ্ছ না বলে। বাট হাউএভার আমার কাছে তোমার জন্য সব থেকে ফিজিবল সলিউশন এটাই যে support@, তোমার মেল আইডিটা দেখিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও একবার। আমি এখানে লিখেও রেখেছি, শুরুতেই ক্লাসের শুরুতেই এই নিয়ে আলোচনা হয়েছে, support@adda247.com, দ্যাটস দ্য মেল আইডি। তোমাকে এখানে মেল করতে হবে। তুমি আমাকে মেল করলে আমার বিহাফে সাপোর্টে গেলে সেটা এক্সট্রা একটা টিকিট তৈরি হবে, তোমার রেজলিউশনটা আরো দেরি হবে। সো মেল টু দেম, দে আর দ্য ডেডিকেটেড টিম টু সাপোর্ট ইউ। ওকে, অ্যান্ড প্লিজ কিপ ইন মাইন্ড ফর এভরিওয়ান, নেক্সট টাইম আমি কোনো রকম এই সমস্ত তোমাদের প্রবলেম, তোমরা অলরেডি 3টে ক্লাস করে 3-4টে ক্লাস করে জেনে নিয়েছো, আর হলে আমি জাস্ট স্ক্রিনশট নেব, যে আমার ক্লাসের বাইরে টপিকের বাইরে এখন আলোচনা করবে, বা যাদের মানে কোশ্চেন থাকবে, যে জেনুইন যে কোশ্চেন করে সেটা কোশ্চেন করতে পারে, ঠিক আছে, বাট এর বাইরে যে কোনো কথা বলবে, আমি জাস্ট স্ক্রিনশটটা নেব, অ্যান্ড আই উইল হ্যাভ ইউ ব্লকড, সিম্পল। চলো চলে আসি এবার এখানে। 4th 5-year প্ল্যান 1969 থেকে 74, 1969 থেকে 74 কি হবে এই সময়টাতে? অবভিয়াসলি বুঝতেই পারছো। আচ্ছা, এটার নাম এখানে লেখা নেই, ডিপি ধর প্ল্যান। এটা এই 4th প্ল্যান হচ্ছে, সরি মানে ডিপি ধরটা 5th আর কি, 4th 5-year প্ল্যান। এটাতে গ্যাটগিলের যেগুলো বাকি ছিল, যে কাজগুলো গ্যাটগিল ফর্মুলায় হয়নি, সেই ব্যাপারগুলোকে নিয়ে আমাদের কাজকর্মটা চলবে। প্ল্যান 100-এর প্রথম পার্টটা আমাদের করা হয়েছে, যে গ্রিন রেগুলেশন করা হয়েছে, এবং এবার ধীরে ধীরে ন্যাশনালাইজেশন হয়ে গেছে। এবার গ্রিন রেগুলেশনের পিরিয়ডের পর থেকে চলছে এবার ধীরে ধীরে ঠিকঠাক করে যাতে ইকোনমি এগোতে পারে। তো 69 থেকে 74 হয়ে গেল, দুটো বিরাট বিরাট কাজ বলে ফেললাম। এবার আসছে আমাদের 5th 5-year প্ল্যান। এটা হচ্ছে ডিপি ধর মডেল, বা ধর মডেল অনেকে বলে। এটার মেন মুদ্রা ছিল, গল্পটা কি ছিল? গরিবি হাটাও, ঠিক আছে, এমপ্লয়মেন্ট জেনারেশন করা, সেলফ রিলায়েন্স হওয়া, এই প্ল্যানের মেজর হাইলাইট। আচ্ছা, এছাড়া কিন্তু এই প্ল্যানটা পুরোপুরি চলে না, ঠিক আছে। 1978-এ এসেই এই প্ল্যানটাকে এখানে লেখা আছে, দেখো, প্ল্যান টার্মিনেটেড আর্লি, পরিকল্পনাটি তাড়াতাড়ি সমাপ্ত করা হয়েছে। এটা হচ্ছে 1978-এ এসে প্ল্যানটা থামে, প্ল্যানটা বন্ধ করতে হয়, ঠিক আছে। এবার এই জায়গা থেকে আমাদেরকে মানে নেক্সট ক্লাসে এটুকুনি শেষ করব, এই ব্যাপারগুলো এনে এনে কি কি হয়েছে ডিটেলস এগুলো পড়াতে শেষ করব, অ্যালং উইথ নেক্সট ক্লাসের টপিক, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ বলো, অঙ্কিত কর্মকার, কি কোশ্চেন আছে বলো। এখন তোমাদের যা কোশ্চেন আছে করো, প্রতিদিন ক্লাসে আমি সময়টা রাখি, তোমাদের যা কোশ্চেন আছে তাড়াতাড়ি করো। অঙ্কিত তাড়াতাড়ি করো। না না, মোহিত আমি তোমার কোশ্চেনটা বুঝলাম না। 1669-এ কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তুমি বোধহয় 1969 বলতে চাইছো। বাংলাদেশ লিবারেশন ওয়ার হয়েছিল 1971। চিন্তা নেই। আচ্ছা, অ্যাডভোকেট নিবেদিতা জিজ্ঞেস করছে 4th প্ল্যানটা আরেকবার বলবেন। দেখো, এটা হলো 3rd প্ল্যান, ঠিক আছে। 3rd প্ল্যানে কি দেখতে পাচ্ছ? 61 থেকে 66 এর মধ্যে
দুখানা যুদ্ধ, তার মানে গ্রোথ হয়নি, টাকা নেই বলে এবার 3 বছর কি বললো, অ্যানুয়াল প্ল্যান এনে দেবো। প্রতি বছর বছর প্ল্যান হয়েছে। 66-এ কি করেছে, গ্রিন রেভলিউশন করেছে। 69-এ কি করেছে, 14খানা ব্যাংক ন্যাশনালাইজেশন করেছে। এরপরে কি হবে, এরপরে আসছে ফোর্থ প্ল্যান। ঠিক আছে, ফোর্থ প্ল্যানে কি হবে, ফোর্থ প্ল্যানে বলছে হচ্ছে টার্গেট হচ্ছে গ্রোথ হবে এবং স্টেবিলিটি থাকবে। আর কি হবে, আমরা প্রপার্টিটাকে দূর করব, সেলফ রিলায়েন্স আনবো, এবং ব্যাংক ন্যাশনালাইজেশনের জন্যই গ্রিন রেভলিউশন হয়ে যাওয়ার পরে আলটিমেটলি গ্রোথ ফোর্থ হচ্ছে। আচ্ছা, এই ফোর্থ প্ল্যান বেসিক্যালি গ্যাটগিল ফর্মুলা যেটা থার্ড প্ল্যানে ছিল সেটার এক্সটেন্ডেড এক্সিকিউশন বলা যেতে পারে, সহজ কথায় মনে রাখবে। ঠিক আছে, দেখবে থার্ড প্ল্যানে যেটা বলা ছিল সেইটা আর ফোর্থ প্ল্যানে যা এক্সিকিউশন মোটামুটি সেম। থার্ড প্ল্যানে কি বলেছিল আমরা, থার্ড প্ল্যানে কি চাইছিলাম, ফার্স্ট প্ল্যানে কি হয়েছিল, কৃষি। সেকেন্ড প্ল্যানে হয়েছিল আমাদের শিল্প, ইলেকট্রিক এই ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লাতে স্টিল প্ল্যান্ট হলো। তারপরে আমরা কি চাইলাম, যে আমরা চাইলাম থার্ড প্ল্যানের মাধ্যমে আমরা দুটোই মানে ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচারটাকেও করবো, ইন্ডাস্ট্রি সেক্টরে ফোকাস রাখবো, দুটোকে ব্যালেন্স ভাবে এগোবো। কিন্তু হলো না কিছুই, কেন, ইন্দো পাক ওয়ার হয়ে গেল। তারপরে ইন্দো চায়না ওয়ার প্রথমে 62-তে, তারপরে 65-তে ইন্দো পাক ওয়ার হলো। এরপরে আমাদের শক পিরিয়ডটা কাটানোর জন্য আমাদের কি গেল, 66 থেকে 69 অ্যানুয়াল প্ল্যান হলো, 3টে বার্ষিক পরিকল্পনা হলো। তাহলে এরপরে মানে ব্যাক অন ট্র্যাক আসার জন্য কি হবে, আসবে হচ্ছে সেই গ্যাটগিল স্ট্র্যাটেজিটাই আমরা নতুন র্যাপে করব। মানে আমরা তো 66-তে গ্রিন রেভলিউশন করেইছি, তাহলে আমরা কৃষির উপরে একটু ভালো করে কাজ করি। আমরা এবার ব্যাংক ন্যাশনালাইজেশন করেছি, মানে কি আমরা এখন লোন দিতে পারছি, ইন্ডাস্ট্রিকে গ্রোথ করতে পারছি, ইন্ডাস্ট্রি লোনের দরকার হলে ইন্ডাস্ট্রি লোন দিতে পারছি, তাই আমরা সেদিকে ফোকাস রাখবো। এটা হচ্ছে কথা। ওকে, ফোর্থ 5 ইয়ার প্ল্যানটা রিপিট করে দিলাম। শম্ভু সিং মুড়া তোমার জন্য, অ্যাডভোকেট নিবেদিতা আর তোমার জন্য রিপিট করে দিলাম, সবার যাতে যাতে দরকার ছিল। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা গ্রিন রেভলিউশন এম এস স্বামীনাথন, নেক্সট ক্লাসে আমরা ঠিক এই জায়গা থেকে শুরু করব। আর প্লিজ যারা ক্লাসে মানে রেগুলার থাকো তাদেরকে রিকোয়েস্ট, তারা একটুখানি বাকিদের বলবে যে এই জাতীয় ডিস্টারবেন্স না হয়। আর তোমরা তো অন্য ব্যাচেও থাকো বা অন্য স্যারদের ক্লাসেও থাকো, যদি আমার ক্লাসে এরকম কেউ করে ডু লেট মি নো যে এরা অন্য ক্লাসে ডিস্টার্ব করে। এরপরে এবার মানে দিস ইজ লাস্ট টাইম আমি সহ্য করছি, এরপর থেকে আমি আর সহ্য করবো না। যেই হোক না কেন, যার যা ইস্যু হোক না কেন, আমি ব্লক করাবো, কেননা এটা চলতে পারে না। এরা কি মাইন্ডসেটে আসছে আই হ্যাভ নো আইডিয়া। সুতরাং আমি খুব বিরক্ত। সবাইকে বলে দিলাম একদম, জয়দীপ শাহ ইনক্লুডিং ইউ, ক্লাসে পড়াশোনা করবে, পড়াশোনা নিয়ে আলোচনা করবে, পড়াশোনার ডিটেলস করবে, জিজ্ঞাসা করবে, ডাউট থাকলে জিজ্ঞেস করবে, এবং তোমাদের সবাইকে বাই নাও সবার বোঝা উচিত। তো এসব করলে হবে না, বলে দেবে, ব্লক করাবো। চলো ঠিক আছে, রাখছি, টাটা। তোমাদের নোটটা আমি অলরেডি আপলোড করেছি, সবাই নোট দেখতে পাচ্ছ। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল যারা রয়েছে তাদের জন্য। আর একটা অ্যানাউন্সমেন্ট করার রয়েছিল, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য 19 তারিখ থেকে আনবো, তোমরা থাকতে পারবে? ফ্রম 19th 12 PM থেকে ফাইন্যান্সিয়াল কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য বা মানে ইকোনমিক জগতের কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি একটা করে হয়তো শো আনতে চলেছি। আর তোমাদের জন্য আরেকটা খবর দিয়ে রাখি, যারা রেলের জন্য পড়ছো তাদের তো অঙ্ক, রিজনিং বা জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের তো পড়তেই হয়। তো যাদের বয়স 25-এর নিচে জেনারেল কাস্টের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা হচ্ছে আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট। এটা সামনের মাসের মানে ফেব্রুয়ারি 28 তারিখে পরীক্ষা আছে। এই পরীক্ষাটা ভিত্তি করেই আমি একটা রিভিশন ক্লাস টাইপের আনবো। তো যদি চাও তোমরা করো, 19 তারিখ অথবা 22 তারিখ এরকম একটা ডেট হবে, এখনো ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথা চলছে। আমার গ্রুপ আছে, আমার গ্রুপটা ব্যাংকের জন্য, রেলের জন্য কোনো গ্রুপ এখনো করিনি।
একটু সবাই চেক করে নাও, যদি তোমরা যাদের যাদের বয়স হবে। পরীক্ষার নাম হচ্ছে আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে? তোমরা আড্ডা 24/7 বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করতে পারো। সেখানে আমার নিজস্ব চ্যানেলও আছে, তো সেখানে আমরা সবকিছু শেয়ার করতে পারি। আর এমনি এসব চ্যানেল না করে নিজে যদি গুগলে সার্চ করো, গুগলেও পেয়ে যাবে আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট, কোয়ালিফিকেশন 12 পাস হলেই সম্ভবত, এবং একবার দেখে নাও। তো ভ্যাকেন্সি একটু কম। একবার দেখো কাদের কাদের এজ ওয়াইজ কাদের কাদের হচ্ছে, মানে জেনারেল কাস্টের একটা এজ কোটা যদি কারো থাকে। এক্সামটার নাম বলছি যে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অফিস অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে? চাইলে দেখতে পারো। হ্যাঁ, আরবিআই তে পরীক্ষার প্যাটার্ন দেখতে পারো। আমার তো দেখে মনে হচ্ছে তোমাদের পরীক্ষার, তোমরা যেরকম স্টুডেন্ট, তোমরা যেরকম পরীক্ষার জন্য পড়ছো, তোমরা চাইলে ট্রাই করে দেখতে। যাদের বয়স হবে, বয়স অনুযায়ী কোয়ালিফিকেশন অনুযায়ী যাদের হবে, কোয়ালিফিকেশনটা হয়তো সবারই হয়ে যাবে। যাদের বয়স হবে উইদাউট রিজার্ভেশন, উইথ রিজার্ভেশন, যাদের এজ ক্রাইটেরিয়া হবে, প্লিজ চেক করে দেখো, যদি মনে হয় অ্যাপ্লাই করে দাও। হ্যাঁ, 15ই জানুয়ারি ফর্ম ফিল আপ বেরিয়েছে ভাই, 15ই জানুয়ারি ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 15ই জানুয়ারি 2026, মানে দুদিন আগে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ওকে, পরীক্ষা ইজ, নাজমুল তুমি ক্লাস করো ভাই, ক্লাসের বাইরে ফ্যাকাল্টিকে বলতে এসো না কি করতে হবে না করতে হবে। ফ্যাকাল্টি ঠিক জানে, ফ্যাকাল্টি কিভাবে পড়াবে জানে। তুমি জাস্ট ক্লাস করো, ক্লাস ডিস্টার্ব করো না। সবাইকে রিকোয়েস্ট, ক্লাস ডিস্টার্ব করো না। কেননা শুনছি অনেকদিন ধরে দেখছি তো তর্কাতর্কি এগুলো করছো অনেকেই। একটা জায়গায় এসে এরপর আর আমি এটা দিয়ে করবো না, এন্টারটেইন করবো না। এনিওয়ে, আই হ্যাভ টু লিভ দ্য স্টুডিও নাও। তো একটু চেক করে নাও। আর আড্ডা 24/7 টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নাও। টেলিগ্রামে গিয়ে লিখবে আড্ডা 24/7 বেঙ্গলি, তো আমাদের চ্যানেলটা ফলো করো। চ্যানেলে আমরা সমস্ত আপডেট দিতে থাকি। ওকে, আই হ্যাভ টু লিভ দ্য স্টুডিও, অন্য ফ্যাকাল্টি ক্লাস নেবেন, তাই আর কোশ্চেন নিতে পারছি না। ভেরি সরি।